চিত্তরঞ্জন। কেমন আছেন? অনেকদিন পরে অনেকদিন পরে স্যার, আসলে খুব খুশি হয়েছি তুমি আসছো। আমারও স্যার অনেকদিন পরে আমি আমার একটা ছিল আপনার সঙ্গে দেখা। চলো বসো। আসেন বসেন। আচ্ছা, চিত্তরঞ্জন দাস আমার ছাত্র ছিল। সে 1967-8 থেকে গিটার শিখত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো সে, জগন্নাথ হলের থাকতো। তো তাকে আজকে অনেক মানে সাধনা করেই পেয়েছি বলবো, কারণ সেই 1971-এর 26শে মার্চ আমার কাছে একটা বিভীষিকা দিন ছিল। কেননা 13 জন ছাত্র আমার কাছে গিটার শিখতো ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে। তার মধ্যে ও ছিল, আর একটা খ্রিস্টান ছেলে ছিল, ওরা শিখতো আলাদা, চিত্তরঞ্জন এবং ওই ছেলেটা আলাদা শিখতো। আর 11 জন শিখতো একটা রুমে বসে আমার কাছে। তো আমি 26শে মাসের পরে যখন সবাইকে খোঁজ করতে গেলাম যে কে কেমন আছে, কোথায় আছে, আমি নিচে যেতেই দারোয়ান বলল যে স্যার, ওই 26শে মাসের রাতে আপনার 3 জন ছাত্র মারা গেছে। তখন চিত্তরঞ্জনের খোঁজ আর পাই না। চিত্তরঞ্জন কি হলো ওরে পাচ্ছি না খুঁজে। তো পরবর্তীতে বেশ কিছুদিন পরে এই পোস্ট কার্ডে একটা চিঠি আসলো ভারত থেকে যে স্যার, আমি এর আগেই হল ছেড়ে চলে আসছিলাম, আমি ভারতে পৌঁছায় গেছি, আমি থাকি এখন মেঘালয়। তো ওই চিঠিটা পড়ার পরে আমি আশ্বস্ত হলাম যে চিত্তরঞ্জন জীবিত আছে। তো আজকেও চিত্তরঞ্জন জীবিত অবস্থায় আমার সামনে বসা আছে। তো ওর চাকরি জীবন শেষ করে এখন অবসর জীবন যাপন করতেছে। তো চিত্তরঞ্জন, তোমার কি মনে আছে সেই সব দিনগুলো যখন আমি জগন্নাথ হলে তোমাদেরকে গিটার শিখাতে যাইতাম, সেই দিনগুলো, এবং তুমি কিভাবে ভারতে গেলে একটু যদি বলো। আমি এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য, কারণ এরপরে 10 বছর পরে আর তোমাদের মতো কাউকে পাওয়া যাবে না স্মৃতি চারণ করার জন্য। এই জন্যই আমি তোমাকে কিন্তু আজকে ডাকছি স্মৃতি চারণ করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমিও আপনাকে খুঁজতেছিলাম। যখন আমি খোঁজ পেয়েছিলাম কানাডাতে, আমার ছেলে বলল, তখন আমার একটা ইচ্ছা ছিল কখন আপনার সঙ্গে দেখা হবে। ও আমাকে বারে বারেই বলছে যে তুমি কি আঙ্কেলের সঙ্গে দেখা করছো। তো আজকে আমি বলছি। তো ঘটনা হলো স্যার, ওই সময় আমি যে গিটার শিখছিলাম ওইটা আমার একান্ত ইন্টারেস্ট থেকে। গিটারটা আমার খুব পছন্দ ছিল, কারণ নিজের কণ্ঠ দিয়ে গান গাওয়াটা একটু লজ্জা লাগতো, কিন্তু হাতে সুর তোলাটা এটা আমার খুব আকর্ষণীয় একটা ব্যাপার ছিল আমার জন্য। যখন আপনার খোঁজ পেলাম তো তখন চেষ্টা করছি আপনার থেকে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আমি শিখেছিলাম। আমি খুব কঠিন সাবজেক্ট পড়তাম MBA, তার মধ্যেও আমি ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করতাম। 26শে মার্চের বেশ আগেই আমি 23 তারিখ খুব সম্ভবত জগন্নাথ, আমি তো শুনতে পারছি যখন থেকে অসহযোগ আন্দোলন শুরু হইল তখন থেকে তো ক্লাস টাস কিছু হয় না। তো একটা ভয়ভীতি এরকম একটা পরিস্থিতি ছিল, কি হইতে পারে। আমি যেদিন যাই ওই দিনেই লাস্ট ট্রেন গেছিল সিলেটে, এবং একদিনে যায় নাই, তো আমরা 3 দিনে যাইয়া পড়ছি। তো ওই যখন গেলাম, যাওয়ার পরেই তো সুনামগঞ্জে আমার বাড়ি। পরের 26শে মার্চ না, 25শে মার্চ রাতেই বোধহয় আমাদের ওখানে প্লেন রেড হয়েছে, নদীতেই পড়ছে, আমাদের কোনো সমস্যা হয় নাই। পরের দিন 26শে মার্চ আমরা শহর ছেড়ে রওনা হয়ে গেলাম আর কি। তো যাকে সেটা অনেক কথা, সেটা অনেক সময় লাগবে। আমার একটা লেখা আছে স্যার, আপনি পড়লে এটা বুঝতে পারবেন, ওই যে শোকর মধ্যে। এরপরে তো ওইভাবে আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে মেঘালয় হয়ে চলে গেলাম ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যাইয়া আমার মনে হইল যে আপনার সঙ্গে তো একটা অন্তরঙ্গতা ছিল, বা আপনি আমার শিক্ষক হিসাবে। তখন আমি বলছিলাম না, সরি, ওই সময় আমি শিলংয়ে ছিলাম। তো শিলংয়ে আমার খুব একটা ভালো লাগে না ঠান্ডাজনিত কারণে, আমি কাছাড় চলে গেলাম করিমগঞ্জে। ওখান থেকে আপনাকে চিঠি লিখছিলাম। তখন আমি ওই আমার টাকা পয়সা অনেক নিছিলাম বেশ, কিন্তু অচল হয়ে গেল এক সময় আর কি। অচল হয়ে যাওয়াতে তখন কি করব, ওই একজন মহিলা শিক্ষিকা, ওনার পরামর্শে আমি ওই গিটার যখন বললাম তাকে, আমি জানি বলে, খুব ভালো হয়েছে, আপনি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, আমি দিয়ে দিব, আপনাকে সাহায্য করব, আপনি ওইটা টিউশনি করলে আপনি ভালো রেসপন্স পাবেন। তখন আমার একটা সাহস ছিল, আপনার এই নোটেশনগুলো, ওই খাতাটা আমার কাছে ছিল, বুঝছেন। তো আমি ওই তখনই ওই সাহস করে আমি বললাম দিয়ে দেন। তারপরে আমি ছাত্রছাত্রী পাইছি।
ওই সময় আপনাকে আমি চিঠি লিখছি বলে স্যার আপনার অনুমতি নিয়ে আমি এটা চাচ্ছি, কোনোদিন তো গিটার দিয়ে পয়সা রুজি করবো এটা চিন্তা করে শিখি নাই, কিন্তু যেহেতু একটা সুযোগ এইভাবে বিপদে পড়ে, তো আপনি আমার জন্য দোয়া করবেন। আমি বেঁচে আছি, সুস্থভাবে ইন্ডিয়া আসছিলাম, তো এইভাবে একটা পোস্ট কার্ডে আপনাকে একটা চিঠি দিছিলাম। হ্যাঁ, ইউ গট ইট প্রবাবলি, আমি শুনছি, কারণ তখন তো মোবাইলও ছিল না, ফোনও ছিল না, কিচ্ছু না। তো এইটুকু যে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি বা আপনার দোয়া, তারপরে স্যার আমি 15-16 জন, 3 জন প্রথম শুরু করছিলাম, তারা 20-30 টাকা করে দিত। হ্যাঁ, যে ইচ্ছা যাক, আমি কোনো দামাদারি করতাম না, কেউ 15-16 টাকাও দিত। এই করে করে শেষমেশ আমি দেখলাম যে প্রায় আমার 250-300 টাকা হয়ে যায়। তো মা বাবার আমি, আমার টাকা কিন্তু 25,000-30,000 টাকার মতো ছিল, অচল হয়ে গেছিল। তো ওই টাকা দিয়ে আমি আপনার ওই টিউশনের টাকা দিয়ে চলতাম, কারো কাছে আমি যাই নাই, যদিও আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমি একটু স্বাধীন চেতা আর কি। আমি ক্যাম্পেও যাই নাই, এসডিওর সঙ্গে দেখা করে কিছু কম্বল টম্বল সাহায্য পাইছিলাম, বাস আমি একটা বাসা ভাড়া করে 35 টাকা দিয়া আমি সেখানে থাকলাম, এবং গিটার টিউশন করে আমি 9 মাস খুব স্বচ্ছন্দে চলছি, আমার কোনো সমস্যা হয় নাই। এ হলো আমার অভিজ্ঞতা স্যার। তো আমি কৃতজ্ঞ সারা জীবন থাকবো আপনার কাছে, কারণ এইটা যদি আমি তখন আপনার কাছ থেকে এই সামান্য বিদ্যা আমার না থাকতো, আমি পারতাম। এরপরে কলকাতা থেকে আমি ওই আনতাম স্বরলিপি, কিছু কিছু পয়সা বিনিময়ে আইনা প্র্যাকটিস করতাম আর ওদেরকে শিখাইতাম। এই হলো আমার কাহিনী। তো ঠিক আছে চিত্তরঞ্জন, স্যার তুমি যে আমার ছাত্র ছিলা আর তোমার যে শিখাইছিলাম, তুমি কি আজকে একটু বাজিয়ে দেখাবা কিছু? আমি চেষ্টা করতে পারি। আপনিও বলছিলেন যে এগুলো ডেইলি প্র্যাকটিস করতে হয়, কিন্তু আমার কোনো প্র্যাকটিস নাই, তারপরে আমি চেষ্টা তুমি করি। একটুখানি বাজে শোনাও আমার আচ্ছা। সাথে যারা যোগাযোগ রাখে, আমার স্যার। দর্শক শ্রোতারা। এই তোমার আমি একটু চেষ্টা করতে পারি। হ্যাঁ, যেমন আমি রবীন্দ্রসঙ্গীতে মেইনলি বাজাইতাম তো অনেকগুলো, কিন্তু এখন তো আমার মনে হয় না, আমি সহজভাবে একটা চেষ্টা করি যে এইটা আমি পারি কিনা। আর আমার গিটার নিজের গিটার নাই, তবে আপনারটা একই আছে, যেহেতু এটা টিউন করা আছে। বাহ বাহ বাহ, মনে আছে থ্যাংক ইউ। চিত্তরঞ্জন, আমাদের রমজান মাস তো শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এই রমজান মাসের পরে আমরা বসি প্রত্যেক সোমবারে।
তুমি এখন থেকে নিয়মিত এসে এখানে বলবো, প্র্যাকটিস করবা। আচ্ছা তোমার বয়সী আরো আছে, আচ্ছা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হ্যাঁ। মনোজ বৈরাগী, বাহ। সেও শেখে আমার এখানে। তো তোমরা একসাথে ক্লাস করবা। বাহ। বসো, বসো। Very good. আচ্ছা, চিত্তরঞ্জন, হ্যাঁ। তোমার চাকরি জীবনের কথাগুলো একটু বলো। স্বাধীনতার পরে যে দেশে ফিরে আসলা, আচ্ছা আচ্ছা দেশে ফিরে আসার পরে কি করলা সংক্ষেপে যদি বলো। আচ্ছা হ্যাঁ। আমি দেশে ফিরে আসার পরে আমি আগে একবার ইপিসিএস ও দিছিলাম ইস্ট পাকিস্তান আমলে। তো আইসা আমাকে অনেকেই বলছিল মুক্তিযোদ্ধা 73 সনে যেটা ব্যাচ একটা শুরু হয়েছিল, তো আমাকে সার্টিফিকেটও দিছিল, কিন্তু আমি ওই যেহেতু মুক্তিযুদ্ধে সরাসরি যাই নাই, গোয়া সার্টিফিকেট আমি যাই নাই, পরীক্ষা দিতে রাজি হই নাই। তখন আমি চা বাগানের একটা সুযোগ পাইলাম, এবং এটা আমার একটা অত্যন্ত পছন্দ একটা চাকরি ছিল, চা বাগানের ম্যানেজার। তো ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমি অ্যাপ্লাই করলাম এবং উপরওয়ালাকে ডাকলাম যদি আমার হয়ে যায়। আলটিমেটলি চাকরি হয়ে গেছিল এবং আমি চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে সরকারি চা বাগানে যোগ দিয়েছিলাম। যোগ দিয়ে ওখানে যোগ দেওয়ার পরে আমি 1 বছরের মাথায় বিয়ে করি। তারপরে ওখানে 10 বছর চাকরি করেছি। আমি সংক্ষেপে বলি স্যার, 10 বছর চাকরি করেছি। 10 বছর করার পরে বাচ্চা কাচ্চা যখন হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম আমাদের পড়াশোনা বাগানে থেকে আমাকে 2 ফ্যামিলি করতে হবে, বাইরে পড়াইতে হবে, আমাকে থাকে আমি এটা পারবো না। আমি চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়া ওই এরশাদ সাহের সময়, ওই সময় উপজেলা পদ্ধতি শুরু হয় আর কি, ম্যাজিস্ট্রেট নিবে অনেক, আমি ওই সুযোগটা নিলাম আর কি। তখন আমি ম্যাজিস্ট্রেট হয়ে চা বাগান থেকে বের হয়ে আসছিলাম। আসার পরে আমি যে জন্য আসছিলাম আমার বাচ্চা কাচ্চা পড়ার জন্য, এবং আমি উপরওয়ালা আমাকে এমনভাবে সাহায্য করেছেন, সবগুলোই আমার 3টা সন্তানই হাইলি এডুকেটেড, তারা পড়াশোনা করছে। এবং ওই চাকরিতে আমি আপ টু ডেপুটি সেক্রেটারি, আমি বিভিন্ন লেভেলে করছি আমি চাকরি। আমি ক্যাবিনেট ডিভিশনে করছি, পূর্ত মন্ত্রণালয়ে করছি, জনপ্রশাসনে করছি, মফস্বলে ইউএনও গেছি, এডিসিও হয়েছিলাম, কিন্তু আমি যাই নাই যেহেতু আমার বাচ্চাকে ঢাকায় পড়াইতে হবে। তো এই আর কি। তো ওখানে থেকে ঢাকা থেকে আমার চাকরি শেষ করেছি, আমি জনপ্রশাসন থেকে ডেপুটি সেক্রেটারি হিসেবে রিটায়ার করছি। তার আগে আমি সেটেলমেন্টও ছিলাম আর কি। এবং আমার ছেলেপেলেগুলি আপনাদের দোয়াতে সবগুলো হাইলি এডুকেটেড, 2টা-3টা করে মাস্টার্স করেছে এবং অল ফার্স্ট ক্লাস। তারপরে তারা এখন বিদেশে সেটেল আপনাদের দোয়াতে। আচ্ছা, আমি তোমাকে খুঁজে পেলাম কিভাবে সেটা দর্শককে বলি। আমি গত বছর টরন্টোতে এই বঙ্গ সম্মেলন হলো, সারা আমেরিকা, কানাডা থেকে সব শিল্পীরা, সাহিত্যিকরা আসলো টরন্টোতে। তো ওখানে আমার অনুষ্ঠানে আমি বঙ্গ সম্মেলনে গিটার বাজালাম। তো এর মধ্যে একটা ছেলে এসে পরিচয় দিয়ে বলছে কি, স্যার আমি আপনার ছাত্রের ছেলে। আমি ছাত্রের ছেলে মানে কি? তো বলো, চিত্তরঞ্জন দাস আপনাদের ছাত্র ছিল, তার ছেলে। আমি তো অবাক খুশি, আমি তো ভালোই হলো, তোমার বাবাকে তো আমি খুঁজে পাচ্ছিলাম কি করে। তারপরে ওখান থেকে, টরন্টো থেকে আমাকে কথা বলাই দিল চিত্তরঞ্জনের সাথে মোবাইলে। তো তারপর থেকে চিত্তরঞ্জনের সাথে আমার যোগাযোগ। আর আমি নিজেকে এত গর্বিত মনে করি যে আমার ছাত্র চিত্তরঞ্জন আমার থেকে কিন্তু সে 3 বছরের ছোট, তার 79 বছর বয়স এখন। তো এখনো যে সে গিটারে স্টিল বার ধরে যে একটু বাজাইতে পারছিল, এটা আমি খুব গর্ববোধ করছি, কারণ আমার ছাত্র যে এখন বাজাইতে নিয়ে আর কি। তো চিত্তরঞ্জন, আমি তো আশা করব তুমি আমার সাথে থাকবে। আমি আমাকে আল্লাহ বাঁচায় রাখছি। আর রমজান মাসের পরে আমরা বসবো, তুমি নিয়মিত এসে আবার প্র্যাকটিস করো, পারবা আশা করি। এই তো স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে আছি। আর যেহেতু এটা তোমার স্বাধীনতার মাস, ওই কারণে কিন্তু আমি তোমাকে আজকে ডাকছি যে ওই স্মৃতিচারণগুলো, সেই 71 স্মৃতিচারণগুলো যদি আমরা এই মাসে করি, জনগণ দেখবে। কারণ আমার মনে হয় আগামী 10 বছর পরে আর স্মৃতিচারণ করার মতো যে লোকজন পাবো না। মুক্তিযোদ্ধাদের কয়জনকে পাবো আমি জানি না, আমিও থাকবো কিনা জানি না। তো আজকে আমি সেই সুযোগটা নিলাম, এই মার্চ মাসের এই স্বাধীনতার মাসটাকে সামনে রেখে কিন্তু উদ্দেশ্য ছিল স্মরণীয় করে রাখার জন্য আমি তোমাকে স্মরণ করেছিলাম। তো ভালো থেকো চিত্তরঞ্জন। আপনি ওই আমার বইটা এটা পড়েন, আমার শরণার্থী সময় আমার যে অভিজ্ঞতাটা ওখানে আছে লেখা আছে। ঠিক, ভালো থেকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।